আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন একটি রাইড শুরু করলাম আখড়া স্টেশন থেকে। আমি যাব জোকা। জোকা মেট্রো স্টেশন যাব। আখড়া রেল স্টেশন থেকে জোকা মেট্রো স্টেশন পর্যন্ত যাব। তো তার একটি রুট আমার মোবাইলে শো করছে এখন। এই রুটটা নিয়ে আমি যাব সন্তোষপুর আখড়া থেকে আখড়া স্টেশন থেকে মহেশতলা উঠলাম। এবার মহেশতলা দিয়ে ঠাকুরপুকুরের রাস্তাটা ধরবো। এই যে বাঁ দিকটা নিয়ে নেবো, ডান দিকটা নিয়ে নেবো। এখন একটা আঞ্চলিক রাস্তা দিয়ে ঠাকুরপুকুরে যাব। এটা মহেশতলা জলখরা। এই জায়গাটার নাম জলখরা, মহেশতলা। এখানে একটা জিনিস আমি দেখেছি, একটা সন্তোষপুর মহেশতলা গজগজ লুঙ্গি, এদিকে বেশিরভাগ মুসলিমের চাপ। মহেশতলার পাটটা 50-50। এখন একটা গ্রামীণ রাস্তা দিয়ে যাব। যদিও রাস্তাটা একটু অজানা, অসুবিধা নেই। কলকাতার ভিতরে এই যে রাইডগুলো করার একটা অন্যরকম শান্তি বা একটা আনন্দ মনের ভিতরে একটা উৎফুল্লিত হয়। সেটা কারণ ছোটোবেলার থেকে আমরা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেরা, ছোটোবেলার থেকে শুনে এসেছি বিভিন্ন জায়গার নাম, বিভিন্ন জায়গা সবসময় আমরা শুনে এসেছি বা জেনে এসেছি, যেখানে আমাদের যাওয়ার বা দেখার সৌভাগ্য হয়নি। সেই সূত্রে আমি প্রত্যন্ত গ্রাম এলাকার একজন ছেলে। সেই প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে আমি তো এখন এই কলকাতার ভিতরে বিচরণ করছি, মানে রাইড করছি, ঘোরাফেরা করছি। সেক্ষেত্রে মোটামুটি আমার রাস্তাঘাটগুলো জানা হয়ে গেল, কোথা থেকে কোথা যাওয়া হয়, কোথা থেকে কোথা যাওয়া যায়। নাম শুনেছি অনেকবার অনেকের কাছে, বাবা কাকাদের কাছে। যেহেতু বাবা দাদা বলবো না, কারণ দাদু তো অনেক আগে মারা গেছে, দাদা জন্মের আগে। তো সেই সূত্রে বলবো বাবা কাকাদের কাছ থেকে শোনা আখড়া, সন্তোষপুর, মেটিয়াবুরুজ, মহেশতলা, তারাতলা, জোকা, এমনকি বজবজ লুঙ্গি, বিষ্ণুপুর, আমতলা, এগুলো সব শোনা। প্রত্যন্ত গ্রাম এলাকার ছেলে, তাই এই গ্রামগুলো শুনতাম বাবা কাকাদের মুখে। তারা কি করে জানতো? তারা কাজের মারফত দেশ থেকে, গ্রামের দেশ থেকে, গ্রাম থেকে শহরে তাদের পাড়ি দিতে হতো। দেশ থেকে নয়, আমরা দেশের কথা বলছি, পশ্চিমবঙ্গ আমাদের দেশ।
তো গ্রাম থেকে তারা শহরে পাড়ি দিত কাজের তাগিদে। সেইভাবে তাদের যাতায়াত আনাগোনা রয়েছে কলকাতাতে বা বিভিন্ন স্থানে, বিভিন্ন স্তরে তারা কাজ করেছেন, দিন মজুর করেছেন, বিভিন্ন রকমের মজুর তারা দিয়েছেন, শ্রম দিয়েছেন। তো সেই সূত্রে তাদের কাছ থেকে শোনা আজকের সেই সব শহর, অঞ্চল, গ্রাম, থানা, মোড়, ট্রাফিক, বাজার, মার্কেট, শোরুম, কারখানা, অ্যাপার্টমেন্ট, বিল্ডিং, আরও অনেক কিছু, যেগুলো মানুষের কোটি কোটি টাকা সত্ত্বেও যারা এই কলকাতাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেননি বা পারবেও না, কারণ টাকা থাকলে সব কিছু হয় না, টাকা থাকলে সব জায়গায় ঘোরা যায় না। একটা অ্যাম্বিশনে নামতে হয়, একটা কাজে নামতে হয়, একটা কাজ করতে হয়। সেই সূত্রে মোটামুটি কলকাতার খুঁটিনাটি সম্বন্ধে খুব ভালো মতো জানা যায়। আজকের সত্যি কথা বলতে, যে রাইড করি আমি, পোর্টার অ্যাপ থেকে কাজ করি, অফিসিয়ালি ডকুমেন্টস এ অফিস থেকে সে অফিস, এই থানা থেকে ও থানা, বা স্কুল, কলেজ আর অন্যান্য দ্রব্য সামগ্রিক এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়ার একটা অ্যাপ। সেই অ্যাপের মাধ্যমে আমি কাজ করি। জানি না এখানে এত ফ্ল্যাগ ফেস্টুন কিসের জন্য। সম্ভবত সেবাশ্রয় লেখা রয়েছে, এখানে কি হচ্ছে জানি না। অনেক হোর্ডিং, ফেস্টন, অনেক কিছু তো টাঙানো আছে। কি কি হচ্ছে? বিনামূল্যে ঔষধ বিতরণ, তাৎক্ষণিক ডায়াগনস্টিক টেস্ট, রেফারেল পরিষেবা, হেল্প ডেস্ক, অ্যাপ ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট, সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির। এই একটা মোটামুটি চলছে আর কি। টুকটাক যেভাবে চালালে হয় সেভাবেই চালাচ্ছে। চালানোর চেষ্টা করছে, আর কোনো রকম চলছে। তো যে কথা বলছিলাম আমি, মূল পর্বে ফিরে যাওয়া যাক। এখন আমি মহেশতলা থেকে মহেশতলার ভিতর থেকে পুরো ঠাকুরপুকুর জোকার দিকে যাচ্ছে রোডটা, ভিতরের একটা রোড দিয়ে আমি যাচ্ছি। যেহেতু এটা মেন রোড নয়, মোটামুটি একটা রোড। জায়গাগুলো দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ময়নাগড় বলে জায়গাটার নাম, এখন এখান থেকে পার হচ্ছে। মহেশতলাটা ফিরিয়ে মানে ফেলে এসছি, পার হয়ে এসছি। ময়নাগড় বলে একটা জায়গা। এটা একটা জিনিস লক্ষ্য করেছি কলকাতাতে, যেটা খুব অভাবনীয় লাগে আমার কাছে,
কটুদৃষ্টি লাগে সেটি হলো গ্রামের তুলনায় শহর অনেক উলঙ্গ হয়ে গেছে। না, আপনারা মনে করছেন যে গ্রামের তুলনায় শহর অনেক উলঙ্গ হয়ে গেছে, এর মানে কি? এর মানে হচ্ছে যে এই এখনো গ্রামে মা কাকিমারা, দ্বিতীয় ছোট ছোট স্নেহের বোনেরা পূজনীয় আদর্শনীয় কাকিমা মাসিমারা, যারা এখনো পর্যন্ত শাড়ির আঁচল ওড়না ব্যবহার করে, খুব সুন্দরভাবে গ্রাম্য বধূ সেজে, গ্রামের মেয়ে গ্রামের বধূ যেমন চলাফেরা করে তেমনভাবেই চলাফেরা করে, তেমনভাবেই সেজে যায়। শহর উলঙ্গ কেন বলছি দেখুন। আমি 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 মুখে বলছি যে শহর উলঙ্গ হয়ে গেছে, আপনারা মনে মনে করবেন শহর আবার কী করে উলঙ্গ হয়, কেমন করে হয়, এটা আবার কীরকম ধরনের কথাবার্তা। কলকাতাতে যদি আপনি 100 মা কাকিমা দেখেন, বোন দেখেন, তার মধ্যে 95 জন ওড়না ছাড়া, এরা ওড়না ব্যবহার করে না। একটা জিন্স, একটা টি শার্ট, 3 পিসটা উঠে গেছে, এখন 2 পিস, একটা প্যান্ট, একটা টাইট ফিট গেঞ্জি, একটা প্যান্ট, একটা শর্ট কুর্তি, একটা প্যান্ট, তার সাথে অন্য কোনো একটা কত ডিজাইনের জামা কাপড় উঠেছে। কি বিভৎস লাগে, কি বাজে লাগে, খারাপ লাগে, বলে বোঝানো যাবে না। ভগবান আল্লাহ ঈশ্বর মেয়েদেরকে খুব সুন্দর করে পাঠিয়েছে এই পৃথিবী, তাই বলে এই নয় তার সৌন্দর্যটাকে বিকলাঙ্গের মতো উলঙ্গ করে রাখতে। যখন সৌন্দর্যটা উলঙ্গ হয়ে যায়, বিকলাঙ্গ উলঙ্গের মতো হয়ে যায়, তখন সেই সৌন্দর্যের কোনো দাম থাকে না। এটাই বাস্তব। এখন আমাদের মুসলিম সমাজের মেয়েদের যারা বরখা করেন, যাতায়াত করেন, কিছু আমার হিন্দু বোনেরা আছে, ভাইরা আছে, বরখার নিন্দা করে, বরখাকে নিয়ে কটূক্তি করে। আরে বাবা, একটা জিনিস তো মাথায় রাখতে হবে না, যেমন কাঁচের ভিতরে মিষ্টি থাকলে যেমন সুরক্ষিত থাকে, তেমনি বরখার ভিতরে মেয়ে ছেলে থাকলে সুরক্ষিত থাকে। আপনি মিষ্টি বা কোনো লোভনীয় খাবার, কোনো সুস্বাদু খাবার, সুদর্শনীয় খাবার আপনি এলো করে বাইরে রাখুন, বুঝতে পারবেন। তাতে মাছি লাগবে, বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এসে পায়খানা করবে, সেটাকে নষ্ট করবে, সেখান থেকে একটা জীবাণু তৈরি হবে, একটা ভাইরাস অ্যাটাক হবে, হয়ে সেটা থেকে সেই খাবারটা পেটে গেলে পেটটা নষ্ট হবে। ঠিক তেমনই বস্ত্র ছাড়া মহিলা ভাইরাসের ন্যায়, ভাইরাসের মতো। তো আমি সমস্ত সমাজকে শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করে বলবো, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যতই যুগ বলিয়ে আসুক না কেন, বেদ পুরাণের মহাভারতের কথা সত্যতেতা দাপট কলি, আর আমাদের মুসলিমদের শরিয়াত অনুযায়ী যে কথা, এটা শেষ জামানা, শেষ জামানায় অনেক কিছু না দেখা জিনিসকে দেখতে হবে,
না হওয়া জিনিসকে হওয়াবে, এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। তবুও সবাইকে বলবো, আপনারা গাইড করুন, আপনি সুরক্ষিত থাকবেন, আপনার পরিবার সুরক্ষিত থাকবে। হ্যাঁ, কিছু মানুষ আমায় বলবে, আমার ট্রিট করবে, হ্যাঁ মহা জ্ঞানী এসে গেছে, এই হয়েছে সেই হয়েছে, অনেক কথা অনেক কিছু বলবে। অ্যাকচুয়ালি সবসময় সবাই খারাপ হয় না, পরিস্থিতির শিকার হয়ে খারাপ হয়। যদিও আপনি কার পিছনে একজনের পিছনে লাগছেন, বারবার তাকে অ্যাটাক করছেন, কাটি করছেন, উত্তপ্ত করছেন, কিন্তু সে আপনার যে আপনি উত্তপ্ত করছেন তাকে, সে কিন্তু অগ্নিদগ্ধ হচ্ছে না, চুপচাপ আছে। যেমন পানীয় জল দিলে যেমন ঠান্ডা হয়ে থাকে তেমনই আছে। আর আপনি কাউকে উত্তপ্ত করছেন আর সে ফায়ার ব্রিগেডের ফায়ারের মতো জ্বলে উঠছে, তখন ভাবতে হবে যে আপনার তাকে সে সাড়া দিচ্ছে। ঠিক এমন একটা জামানা বা যুগ চলে এসছে, সেখানে সামনে থাকাটা অনেক কঠিন, আর সামলানোটাও অনেক কঠিন। তাই মুসলিম সমাজে, মুসলিম শরিয়াতে এমন একটা পাঠ পড়ানো হয় বা জানানো হয়, যুগের সাথে তাল মিলিয়ে হাওয়ার সাথে গা ডুবিয়ে চলাটাকে শরিয়াতে উপমা দেওয়া হয়েছে, শরিয়াতের বিধান মতে আপনার স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ঠিক তেমনই আপনি একটু সাবধানে থাকুন, বা আপনার বাড়ির সম্মানকে সাবধানে রাখুন। যত সাবধানে থাকবে তত তার মর্যাদা বাড়বে। আপনি একটা টাকা তো অনেক কিমতি জিনিস, বা অনেক কী বলবো, দামি একটা জিনিস। আমাদের মুসলিম শরিয়াতে ঠিক তেমনই বলা হচ্ছে, প্রথমত টাকা যদি হয়ে থাকে, তো দ্বিতীয়ত যে সম্পত্তি, প্রথম সম্পত্তি যদি টাকা হয়, দ্বিতীয় সম্পদ হচ্ছে মুসলিমদের কাছে প্রথম সম্পদ হচ্ছে সম্মান, নারী, আর দ্বিতীয় সম্পদ হচ্ছে টাকা। অনেক জায়গায় তর্কে বিতর্কে উঠে এসছে, প্রথম সম্পদ হচ্ছে টাকা, দ্বিতীয় সম্পদ হচ্ছে নারী। তো সেটা যদি সম্পদ হয়ে থাকে, সেটা যদি আমানত হয়ে থাকে, আমানতটা খেয়ানত করা ঠিক নয়। আমানতকারীকে বলবো, আমানত করা জিনিসটা সাজিয়ে গুছিয়ে আড়াল করে রাখুন, টাকার মতো করে লুকিয়ে রাখুন। টাকা যেমন লক্ষ্যে দেখানো যায় না, অগাধ টাকা থাকলে, বেশি টাকা থাকলে লক্ষ্যে দেখানো যায় কি? যায় না, কারণ চুরি হয়ে যাওয়ার ভয় থাকে। সেই রকম মেয়ে ছেলে বস্ত্র ছাড়া উলঙ্গ, পরিপূর্ণ বস্ত্র পরিধান করতে হবে। বিশেষ করে পশ্চিমবঙ্গে একটা রীতিনীতি রয়েছে, সেই রেওয়াজ রীতিনীতি অনুযায়ী চলাফেরা করলে মনে হয় ভালো। আমরা ছোটোবেলায় গান শুনেছিলাম, ছোটোবেলায় তো আমরা জানি যে গ্রামের বধূরা বধূর সাজে, বধূ বেশে থাকতে হবে, মাথায় ঘোমটা থাকবে, নম্র ভদ্র স্বভাব হতে হবে। পশ্চিমবঙ্গের মা কাকিমাদের এরকম আচরণ ছিল, দেখে সেখান থেকে 10 বছর 15 বছর আগে দেখি, সেটা আস্তে আস্তে উবে যাচ্ছে। তো এদিকে খেয়াল করতে হবে।
যেমন মুসলিম শরিয়াতে বোরখাকে ফরজ করা হয়েছে, বোরখা পরতেই হবে মাস্ট। আপনার সৌন্দর্য, আপনি মেয়ে হলো এই দুনিয়ার খুব দামি একটা জিনিস। আল্লাহ সমস্ত রূপ সৌন্দর্য সব সেই মেয়েদের ভিতরে দিয়েছে। যখন একটা মেয়ে অর্ধনগ্ন হয়ে ঘুরে বেড়াবে, এই আকর্ষণটা ভগবান, ঈশ্বর, আল্লাহ সবাই দিয়েছে মেয়েদের মধ্যে, যে যাকে মানেন তানার দিয়েই বলছি আমি। তো সত্যি কথা বলতে মেয়ে ছেলে হলো একটা ভালোবাসার জিনিস, ভালো লাগার জিনিস। তাই আমি আপনি তাদেরকে সুরক্ষিত রাখি কুনজর থেকে। আমি আপনি যত ভালো হই না কেন, সামনে কোনো মেয়ে পড়লে না, ভালো মেয়ে যত চরিত্রবান হন না কেন এই যুগে, মাথা আপনার ঘুরে যাবে। তাই অনুরোধ করব, আমি আপনি আমার আপনার বাড়ির মেয়ে ছেলেপুলেগুলো, কাকিমা, জেঠিমা, মাসিমা, বোন, সবাইকে একটু হেফাজতে রাখার চেষ্টা করি। কারণ যখন একটা মেয়ের গায়ে ওড়না থাকবে না, তখন ছেলেদের নজর কিন্তু তার দিকেই যাবে। আর যদি ওড়না দিয়ে সমস্ত সুন্দর করে যদি সে চলাফেরা করে, তখন কিন্তু তার দিকে নজর খুব একটা যাবে না। সে যদি সংযত হয়ে চলে, সে যদি নম্র ভদ্রতা বজায় রেখে চলে, তখন কিন্তু আপনার মাথা হেঁট হয়ে যাবে শ্রদ্ধায়। সে যেমনই হোক না কেন, তার প্রতি একটা শ্রদ্ধা, একটা আনুগত্য শিকারের ভাব থেকে থাকবে সমস্ত পুরুষদের ভিতরে। এই সমাজে আপনারা কে কী ভাবেন, কে কী করেন জানি না, পুরুষটা হলো, অধিকাংশ পুরুষদের কথা বলবো, পুরুষটা হলো কান কাটার মতো না। আছে কম, দেখায়ও কম, সেটা হলো লজ্জা। সেই সুবাদে বলবো, যুগ জামানা হিসাবে সবাইকে একটু সামলে রাখুন, বিশেষ করে বাড়ির মেয়েদেরকে। সোশ্যাল মিডিয়া, নেট, পাড়ায় যা উত্তেজনা দেখছি, সেই সুবাদে বলবো একটা অশনি সংকেত বাজতে শুরু হয়ে গেছে ইতিমধ্যে সমগ্র পৃথিবী জুড়ে। শুধু আমার এখানে নয়, আর শুধু আপনার ওখানে নয়, সমস্ত পৃথিবী জুড়ে একটা অশনি সংকেত বাজতে শুরু হয়ে গেছে। একটা যুদ্ধের দামামা বেজে গেছে। একটা হিংসা, পারস্পরিক খুনোখুনি, রক্তাক্ত, মারামারি, ভেদাভেদ, অটোমেটিক্যালি এগুলো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাই বলবো, মিলেমিশে থাকার জন্য, সবাই সবার সাথে একত্রিত হয়ে থাকার জন্য অনুরোধ করব,
যে এসে সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বাকি জীবনটুকু কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। তাতে দেখবেন আপনি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। রাত শেষে ভালো থাকা নিয়ে কথা। হানাহানি মারামারি কাটাকাটির ভিতরে না গিয়ে এসব সবাই এক হয়ে একসাথে বাকি জীবনটা কিভাবে কাটিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনা করতে করতে সেই রকম মাইন্ড সেট করে আমরা বাকি পথে চলার চেষ্টা করি। সত্যি কথা বলতে প্রায় 15 যুগ ধরে দেখে আসছি যে বাবার দাদু এখানেই জন্মেছে, এখানেই তার মৃত্যু। বাবার কাছ থেকে শোনা, দাদুর সাথে আর দেখা হয়নি, তাই দাদুর কথা বলতে পারবো না। তাই বাবার দাদুকে বাবা দেখেছে, আর আমার দাদুকে আমি দেখতে পারিনি বা আমি দেখেছি। আমার ছেলে তার দাদুকে দেখেছে, আমার নাতি তার দাদুকে দেখছে। তো হিসাব মতো 5th জেনারেশন এই পশ্চিমবঙ্গে কাটিয়ে দিয়েছি। মানে আমার বাবার দাদু মহৎ সর্দার, আমার দাদু হানিফ সর্দার, আমার ছেলের দাদু সুলতান সর্দার, আর আমার নাতির দাদু জাবির সর্দার, আর আমার ছেলে বাবুসোনা সর্দার, আমার নাতি মিত্রা সর্দার। বুঝতে পারছেন জেনারেশন, যে একটা জেনারেশনের কথা বলছি। আমার দাদুর বাবার নাম মহৎ সর্দার, আমার দাদুর নাম হানিফ সর্দার, আমার বাবার নাম সুলতান সর্দার, আর আমার নাম জাবির সর্দার, আমার ছেলের নাম বাবুসোনা সর্দার, আর আমার ছেলের নাম মির্জা সর্দার, মানে আমার নাম। তাহলে কটা জেনারেশন হচ্ছে? আমার বাবা পর্যন্ত 4টে, আমার দাদু 5টা, আমার বাবার দাদু 5টা, 6 জেনারেশন, 6 জেনারেশন পশ্চিমবঙ্গে আমরা বাস করে আসছি। পারস্পরিক হিন্দু মুসলমান একসাথে হোক। কতবার দেখেছি হোলির সময় রমজান, হোলির সময় জুম্মাবার, হোলির সময় ঈদ, হোলি আর ঈদ একসঙ্গে, হোলি আর মহরম একসাথে। কত যুগ দেখে এসছি আমরা, 10 বছরে একটা যুগ। তো আমার 45, সেই সুবাদে প্রায় 4.5 যুগ বয়স। হাত যুগের কথা ছেড়ে দিচ্ছি, 4 যুগ করে দেখে আসছি। বিভিন্ন অনুষ্ঠানগুলি একে অপরের হাতে হাত মিলিয়ে খুব সুন্দরভাবে পরবগুলি সাজিয়ে আসছে। ঈদ হোক, বকরিদ হোক, জলসা হোক, মিলাদ হোক, উদযাপন করে আসা হচ্ছিল। দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, সরস্বতী পুজো হোক, জগদ্ধাত্রী পূজা হোক, মনসা পূজা হোক, গণেশ হোক, কার্তিক হোক, বিশ্বকর্মা পূজা হোক, সমস্ত পূজা একে অন্যের সাথে কাঁধ মিলিয়ে হতে দেখেছি, হয়ে আসতে দেখেছি। আজকাল সেই দিনগুলো হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। এখন আবার বাংলাদেশে দেখছি রমজান মাসে কোনো হিন্দু দোকানে খাওয়া
ঢোকা নিষেধ। আরে বাবা কেন রে, হিন্দু দোকানে খাওয়া নিষেধ কেন? তুই রোজগার করেছিস, তোর হালাল পয়সায় ইনকাম করেছিস, হালাল পয়সা দিয়ে তুই যেখানে যেটা কিনে খাবি সেটা হালাল হবে। আর তুই হালাল পয়সা দিয়ে যদি হারামের দোকানের মাল কিনে খাস তবুও তোর হালাল হবে। আর হারামের পয়সা দিয়ে হালাল দোকানে গিয়ে মাল কিনলে তবুও সেটা হালাল হবে না, সেটা হারাম হবে। তুই জাতিভেদটা ভুলে যা না ভাই। কেন মুসলিম রমজান মাসে হিন্দুদের দোকানে যাবে না? আর কেন হিন্দু কুম্ভযাত্রায় হিন্দুদের কুম্ভযাত্রাতে মুসলিমরা দোকান দিতে পারবে না? এই ভেদাভেদটা তো ছিল না রে ভাই 2020 সাল পর্যন্ত, 2015 সাল পর্যন্ত, 2010 সাল পর্যন্ত তো ছিল না। 2015 সালের পর থেকে যেন এগুলো মাথা ছাড়া দিয়ে উঠছে। এগুলো বন্ধ করতে হবে অতি সত্বর। এগুলো না বন্ধ করলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে। ইমিডিয়েট এগুলো বন্ধ করা দরকার। এই জাতপাত ভুলে গিয়ে সবাই একসঙ্গে স্বাধীন ভারতবর্ষে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধান মতে একসঙ্গে চলাফেরা করা, ওঠা বসা মানুষগুলোকে কেন যে এই জাতিভেদ ভেদাভেদের ভিতরে লড়াই লাগিয়ে দিয়ে কি ফায়দা লুটছে কিছু সংখ্যক মানুষ, জানি না কি স্বাদ তাদের পেটে, তারা কি স্বাদ পায়।